ইলিয়াস ফ্রিজেল হাসেন কিঞ্চিত। নাজনীন মুখ বাঁকিয়ে বললেন, ওই মেয়ে খালি বিদ্যুৎ নিয়েই খেলবে, আমাকে আর সময় দেবে না। আশা, তুই আমার বান্ধবীর নাতনিকেই দেখ, পছন্দ হবে আমার বিশ্বাস। রাখো তোমার বিশ্বাস। আশার এই মেয়েটাকে দেখো, মেয়েটা যেমন ওয়েল নন ফ্যামিলি থেকে বিলং করে, তোমার সাথে ভালো মানাবে। দেখো, এই বুড়ো বয়সে ঘটকালি করতে আসো না তুমি, ভালো হবে না কিন্তু বলে রাখলাম। কি কি করবে এটা কি তুমি শুনি? আশার বিয়ে করলে এই মেয়েকেই করবে। তোমার পছন্দের মেয়ে নিয়ে তুমি ভেস্তে যাও। তাই না কি জনাব, আমিও দেখব কোন মেয়ে আসে আষাঢ়ের জন্য। বাড়ির সীমানায় পা রাখতে দেব না ওকে। আমি নাজনীন ওরহান কথা দিলাম আপনাকে। আমিও ইলিয়াস ওরহান শপথ করছি, তোমার পছন্দের মেয়ে আশার দাদু বিয়ে করবে না। আই রিপিট, বিয়ে করবে না। রিয়াজ পায়েশ একে অপরের পানে চেয়ে দীর্ঘশ্বাস ফেলেন। তারা ভেবেই নিয়েছিলেন এই বৃদ্ধ ওরহান দম্পতি নিজেদের মাঝেই লেগে পড়বে। আশার হাঁটুতে কনুই ঠেকিয়ে কপালে হাত চেপে বসে আছে। এই বিয়ে নামক ঝামেলা নিয়ে দাদা দাদির ঝগড়াঝাটি মোটেও ভালো লাগছে না তার। কি হচ্ছে এখানে? ঘাড় ফিরিয়ে তাকায় সবাই। আর্দ নুভা আশান দাঁড়িয়ে আছে। আশা দ্রুত উঠে গিয়ে নুভার হাত ধরে টেনে ওকে সোফায় নিজের পাশে বসায়। টি টেবিলের ওপর রাখা ফাইলগুলো দেখিয়ে বলে, দেখ বনু, এতগুলা ফাইল থেকে একটা মেয়ে চুজ করতে বলেছে। তুই তো জানিস আমার এসবে মোটেও ইন্টারেস্ট নেই। প্লিজ এদের বল আমি বিয়ে করব না। নুভা এক নজর ফাইলগুলো দেখে আষাঢ়ের পানে চাইল, তারপর সবার উদ্দেশ্যে বলল, আশার ভাইয়া বলছে সে বিয়ে করবে না। আষাঢ়ের চোয়াল ঝুলে গেল। বাকিরা হাঁ করে তাকিয়ে আছে নুভার দিকে। আশার নিজ স্থানে মূর্তিমানের ন্যায় দাঁড়িয়ে আছে। আর্দ্র ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে দুদিকে মাথা নাড়ল। নিস্তব্ধতা ছেয়ে যেতে নুভা সোফায় হেলান দিয়ে বলল, ওর মন চাইলে ও বিয়ে করবেই, এখানে জোরাজুরি করার কিছুই নেই। তোমরা আপাতত উৎসবের আয়োজন করো, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পরশু তনু আর আনাসদার এঙ্গেজমেন্ট। পরীক্ষা না চলছে তোদের? তা চলছে, কিন্তু আনাসদার ছুটি আর বেশি দিন নেই। এজন্য ঘরোয়াভাবে এঙ্গেজমেন্ট সেরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সেই প্ল্যানিং করেই প্রণের বাড়ি থেকে এলাম। বেঁচে থাকলে পরশু ভালো একটা ভোজে অংশ নিব। আশা নুভার পাশে বসে বলল, হরে বইন, আমিও খুব এক্সাইটেড। বান্ধবীর এনগেজ বান্ধবীর এঙ্গেজমেন্ট লুঙ্গি পরে ডান্স দিলেই নয়। লুঙ্গি ডান্স, আগুন ডান্স কিছু বাদ যাবে না। আমার প্রণের এঙ্গেজমেন্ট বলে কথা। দুজনে হাই ফাইট করলো। আর্দ্র দু হাত ওদের মাথায় রেখে বলল, বাচ্চারা দিয়েন ড্যান্স, আমিও ডিজের দায়িত্ব পালনে বসে পড়ব। কিন্তু এখন আপনারা পড়তে যান, কালকে পরীক্ষা আছে। ফেইল করলে ধরে বেঁধে এভারেস্টের শীর্ষে ছুঁড়ে ফেলে আসবো। সাত সকালে স্টাডি টেবিলে এক গাদা ফাইল দেখে মেজাজ বিগড়ে গেল আষাঢ়ের। শয্যা ছেড়ে মাত্রই ফ্রেশ হয়ে বেরিয়েছে ও। চোখ মুখ কুচকে গিয়ে ফাইলগুলো হাতে নিল। দ্রুত পা চালিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে নিচে গেল আশার। রাগ ঝাড়বে অমনি কর্ণকুয়ারে ভেসে এলো মিষ্টি এক কণ্ঠ। আশার ঘাড় ফিরিয়ে তাকায় টিভিতে। পূর্ব দিগন্তের নির্জন জঙ্গলে পরিত্যক্ত এক ভাঙা বাড়ি হতে উদ্ধার করা হয়েছে প্রায় 15 জন যুবকের রক্তমাখা আধপোড়া লাশ। যুবক দ্বয়ের চেহারা দেখে চেনা যাচ্ছে না কারো পরিচয়। পরীক্ষা করে জানা গিয়েছে সেই ঝড়ের দিন নিরাসক্ত উপায়ে খুন করা হয়েছে যুবকদের। এই বিভীষিকা খুনের পেছনে কে বা কারা হাত রয়েছে তা এখনও অবধি জানা যায়নি। পুলিশ ডিপার্টমেন্ট হতে জানানো হয়েছে যুবকদের এই নির্মম হত্যাকাণ্ডের সম্ভাব্য বর্ণনা। তাদের সকলে অক্ষিপ কোটের হাতে চোখ উপড়ে ফেলা হয়েছিল। 15 জোড়া চোখ পাওয়া গেছে সেই বাড়ির দেওয়ালে, আঠার ন্যায় লেগে থাকা অবস্থায়, যেন কেউ চোখগুলো খুলে চাপা দিয়ে দেওয়ালে টাঙিয়ে রেখেছে। যুবকদের কারো হাত পা শরীরে হাত কেটে আলাদা করা হয়েছে। বুকের বাঁ পাশে মাংস খুবলি হৃৎপিণ্ড বের করে ফেলা হয়েছে। সেই হৃৎপিণ্ড পায়ের তলায় পিষে সেই লাশগুলো সামনে সাজানো অবস্থায় পাওয়া গিয়েছে। কিডনি, লিভার, অসংখ্য কোপ দেওয়া হয়েছে। মাথার খুলি উড়িয়ে মগজ খামচে ধরেছিল হাতের ধারালো নখ দ্বারা। তবে এসব কোনো ধারালো অস্ত্র দিয়ে নয়, বরং স্টিলের স্কেল দিয়ে করা হয়েছে। দীর্ঘ এক রাত ভারী বর্ষণ এবং ঝড় তুফান শেষে লাশগুলো এমনই বাড়ির কোথাও কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। ধারণা করা হয়েছে খুন করার সময় খুনি ছুরি বা ধারালো অস্ত্র
ব্যবহার করেছিল। সবশেষে স্কেল দিয়ে আঘাত করে চালাকির সাথে সেই চিহ্ন মিশিয়ে দেওয়া হয়েছে নির্জীব দেহগুলোতে। গোয়েন্দা সংস্থা হতে জানানো গিয়েছে এই যুবকেরা এলাকায় বখাটে ছিল। আরও জানা গিয়েছে তাদের আসল পরিচয় বিভিন্ন ধরনের অনৈতিক ব্যবসার সাথে জড়িত ছিল তারা। নেশাদ্রব্য উচ্চ দামে বিক্রি থেকে শুরু করে অপহরণ অবধি সকল কাজই হাত ছিল তাদের। ধর্ষণে কেসও রয়েছে বটে। বিভিন্ন বয়সের মেয়েদেরকে রাস্তায় টিস করা এদের নিত্য কর্ম। সাহসিকতা দেখালে একা নয় বরং গণধর্ষণ করে সেই মেয়েকে ভীতিপরভাবে মেরে ফেলা হতো। এই সকল তথ্য স্বীকারোক্তি সহ গোয়েন্দা সংস্থার কাছে পেশ করেছে তাদের সাথে কাজ করা লোক। জানা গিয়েছে এর পেছনে বড় মাপের সন্ত্রাসী দল রয়েছে। এখনও অবধি বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে এই সন্ত্রাসী দলের সম্পর্কে। তারা চিরকৃতজ্ঞ সেই আগন্তুকের প্রতি। পুলিশ এবং গোয়েন্দা বিভাগের যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুবকদের খুনিকে ধরার জন্য। তবে দেশবাসী এবং ভিকটিম মেয়েদের পরিবারের লোকেরা আর্জি জানিয়েছে যুবকদের খুনির বিরুদ্ধে আইনকে না যেতে। তাদের মতে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা সেই দূতের জন্য আইনের শাস্তি অনিবার্য। টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছে ওরহান সদস্য। সকালে নাস্তা করতে বসে ইলিয়াস টিভি অন করেছিলেন খবর দেখবেন বলে, কিন্তু এখন খবর শুনে অব্যক্ত হয়ে পড়ছেন তিনি। এই ভয়ঙ্কর খুনের সম্ভাব্য বর্ণনা শুনেই খাওয়া থেকে মন উঠে গিয়েছে। ইলিয়াস ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বললেন, দিনকাল একদম ভালো যাচ্ছে না। মানুষের মাঝে বেড়ে উঠছে কত লাখ অমানুষ। যাই বলো, খবর ভালোই। দুনিয়া থেকে কয়েকটা কীট ধ্বংস হয়েছে। আল্লাহ, তুমি সেই আগন্তুকের উপর রহমত বর্ষণ করো মাবুদ। নাজরিন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। রিয়াজ রুটিতে ভাজি দিয়ে মুখ পুড়লেন। চিবিয়ে খেয়ে শান্ত কণ্ঠে বললেন, যে খুন করেছে সে অসম্ভব চালাক, এত নিখুঁতভাবে কাজ করেছে যে কোনো ধরনের প্রমাণ নেই। ইমপ্রেসিভ। আশার ফাইলগুলো ড্রয়িং রুমে রেখেই ডাইনিং স্পেসে গিয়ে আসানের পাশে বসলো। আশান মুখে খাবার নিয়ে বসে আছে। চিবানোর দিকে খেয়াল নেই তার। সম্পূর্ণ দৃষ্টি নুভার পানে। সে নিশ্চিত এই কাজ নুভার। তবে নুভার সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে নিশ্চিত মনে গিলে যাচ্ছে পরোটা ডিম। আর তো নিজেকে যত সম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। যদি কেউ জানতে পারে সব নুভা করেছে তাতে সবাই বিস্মিত হবে, বিশ্বাস করবে না কেউ। কিন্তু এই খবর যদি কোনোভাবে তার ছোট আব্বু আম্মুর কানে যায় তাহলে নির্ঘাত নুভার সাথে সাথে তারও হবে শনির দশা। আর তো মনে মনে দোয়া দুরুদ জপে যাচ্ছে নুভা যেন নিজে কিছু বলে না বসে। আশার পরিস্থিতি সামাল দিয়ে বলে, থাক, সকাল সকাল এসব বিষয় নিয়ে আলোচনা না করাই বেটার। যা হয়েছে আল্লাহ ভালোর জন্যই করেছে। আর্দ গোপনে নিঃশ্বাস ছাড়ল। আশান খেতে খেতে নুভাকে বলল, তুই নাকি আজকে পার্লারে যাবি? আর্দ বাদে সকলে চমকে তাকালো নুভার পানে। নুভা পানি পান করে শান্ত কণ্ঠে বলল, চুল কাটাবো, কালারটাও চেঞ্জ করব। হঠাৎ কোনো কারণ আছে? নুভার মুস্কি হাসলো পায়েলের দিকে তাকিয়ে। ঠোঁটের করে হাসি বিদ্যমান রেখে বলল, সামনে না তোমার ছেলের বিয়ে, একমাত্র ননদ হব আমি তোমার ছেলের বউয়ের। ফিট ফাট থাকার একটা বিষয় আছে না? 5 মাস হলো এই কালারটা। চুলগুলোও বড় হয়েছে, কেটে ছোট করব। আমি প্রণত রিজা যাচ্ছি। ইউ বোথ ক্যান জয়েন আস লেডিস। আরে না, এই বয়সে পার্লার যাবার কোনো দরকার নেই। তোমরা যাও, গিয়ে রিফ্রেশ হয়ে আসো, মন মেজাজ ভালো থাকবে। নাজদিন ফের খাওয়ায় মনোযোগ দিলেন। নুভা কিছুক্ষণ স্থির তাকিয়ে থেকে বলে উঠল, বুড়ো তোমার বুড়ি কিন্তু মনের দিক দিয়েও বুড়ি হয়ে যাচ্ছে। আগে ভাগে সাবধান করে দিচ্ছি, পরে দেখবে রসকসীন লাগবে। খুক খুক করে কেসে উঠলেন ইলিয়াস। নাজদিন ড্যাব ড্যাব করে চেয়ে আছেন। রিয়াজ পায়েল ঠোঁট চেপে হাসছেন। আশার বিস্মিত হয়ে শুধায়, তোর মুখে কিছু আটকে না নুভা? নজর ঘুরিয়ে আর্তের দিকে তাকায় নুভা। আশার মৃদুস্বরে বোঝানোর ভঙ্গিতে বলল, বনু, তোর এই অভ্যেসটা কিন্তু অন্যদিকে ইঙ্গিত করে। কেউ কেউ এটা ঠিকভাবে নিবে না, অনেকে তোকে পছন্দ করবে না। করার দরকার নেই, সবাই পছন্দ করলে বিষয়টা খারাপ দেখায়। এবার শব্দ তুলে হেসে উঠল আশান। অনেক কষ্টে এতক্ষণ হাসি চেপে রেখেছিল বেচারা। হাসতে হাসতে বলে, আই হেট মাই মাইন্ড। সকল রীতি রেওয়াজ নিয়ম নীতি অনুসরণ করে ঘরোয়াভাবেই আনস প্রণতার এঙ্গেজমেন্ট হয়ে গেল। কথা অনুযায়ী প্রণতা গ্র্যাজুয়েট কমপ্লিট করার পর বিয়ে হবে। এখন ফটোশ্যুট চলছে। প্রণতার গায়ে সোনালি পাড়ে লাল জামদানি, হাতে আনসের মা মধুর দেওয়া স্বর্ণের বালা।
হাতের অনামিক আঙুলে চকচক করছে রিংটা, কানে ছোট স্বর্ণের দুল, খোলা চুলে গাজরা বাঁধা, তবে তা ঢেকে আছে 2.5 গজের ঘোমটার আড়ালে। ঠোঁটে নুড লিপস্টিক আর মুখে হালকা মেকআপ, একদম নতুন বইয়ের মতো লাগছে তাকে। আনস হাঁ করে চেয়ে আছে ওর পানে, চারদিকের কোনো কিছুর প্রতি খেয়াল নেই তার। অপলকভাবে দেখে যাচ্ছে তার প্রিয়তমাকে। মহাশয়, আপনার টাইম শেষ, এখন দয়া করে কেটে পড়ুন ফার্স্ট। আনস ঘাড় ফিরিয়ে তাকায়। নুভা কোমরে হাত বেঁধে দাঁড়িয়ে আছে, বাকি সবাই ওর দিকেই চেয়ে আছে। আনস ভ্রুকুচকে বলল, টাইম শেষ মানে? আশার কপালে ভাঁজ ফেলে মৃদু চেঁচিয়ে বলল, দোস্ত, 2 ঘন্টা থেকে ফটোশ্যুট চলতেছে তোদের। ক্যামেরাম্যান 1000 বার বলল তোকে ক্যামেরায় তাকাতে, কিন্তু তোর ফোকাস প্রণতায় স্থির হয়েছে তো হয়েছেই, আর বের হলো না। এদিকে ক্যামেরার 2টো রিল শেষ হয়ে গেল। এখন কথা না বাড়িয়ে এদিকে আয়, ওরা মেয়েরা একসাথে ছবি তুলবে। আনস করুণ দৃষ্টিতে আরেকবার তাকাই প্রণতার দিকে। মেয়েটা লজ্জা সংকোচে মুখ অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। হঠাৎ অনু এসে আনসের হাত ধরে তাকে টানতে টানতে আষাঢ়ের পাশে দাঁড় করিয়ে দিয়ে তর্জনী তুলে বলল, খবরদার, যদি বউদের দিকে আবার নজর দিয়েছ, এখানেই দাঁড়িয়ে থাকবে। চলে গেলে বেটার, বাট এগিয়ে আসবে না। এবার আমার পালা ছবি তোলার। অনু দৌড়ে গিয়ে প্রণতার পাশে বসে, হাত বাড়িয়ে নুভা তিজার উদ্দেশ্যে মিষ্টি কণ্ঠে বলল, চলে এসো দিদিরা, জমিয়ে ছবি তুলবো আজ। তিজা মুচকে এসে অনুর পাশে বসলো। নুভা গিয়ে প্রণতার পায়ের কাছে আসন পাতল। তাজ্জব বনে গেল ক্যামেরাম্যান, অবাক হয়ে বলল, আপু, সোফায় জায়গা আছে? তো আমি এখানেই বসবো, আপনি কথা না বলে ছবি তোলেন। আমি কিন্তু বেশিক্ষণ হাসি মুখে থাকতে পারি না, ইটস রেয়ার। আপনি ভালো পোস্ট চাইলে 10 সেকেন্ড আমি স্মাইল করব, ধুমসে ক্লিক করে নেবেন। নুভা হাত তুলে ইশারায় কাউন্টডাউন শুরু করে 3 পর্যন্ত গুণে ওষ্ঠ প্রসারিত করে হাসল নুভা। ক্যামেরাম্যান কথা মতো ধুমধাম ছবি ক্লিক করে গেল। 10 সেকেন্ড পেরোতে নুভার মুখের রাগী ভাবটা ফিরে এলো। তখন এবং এখনের ছবির মধ্যে পার্থক্য দেখে বেচারা ক্যামেরাম্যানের দাঁত লেগে গেল। পাগল করা হাসি মেয়েটার, নীলাভ উজ্জ্বল চোখ, কাঁধ অব্দি হালকা বাদামি মিশ্রণ চুল, ছোট নাক, একদম জ্যান্ত পুতুলের মতো। গাঢ় সবুজ গাউনে মনোমুগ্ধকর লাগছে তাকে। ওদের ফটোশ্যুট শেষ হতেই ছেলেরাও এবার এগিয়ে যায়। প্রণতা আনসের মাঝে অনু, আনসের পাশে আশান, প্রণতার মাঝে তিজা, তিজার পায়ের কাছে বসেছে আশান, তার পাশে নুভা, আর নুভার সাথে ঘেঁষে বসেছে আর্দ্র। ক্যামেরা সেট করা হচ্ছে, সবাই নিজেদের গোছগাছ করে নিচ্ছে। এই ফাঁকে হঠাৎ অশ্রু না ঝরিয়ে কান্না শুরু করলো আশান। হঠাৎ কুমির কান্না, মিছিমিছি নাক টেনে বলল, আমার বান্ধবীর এঙ্গেজমেন্ট হইয়া গেল, এদিকে আমার বউ ঠিক ঠিক থাকা সত্ত্বেও বিয়ে হইতেছে না। এই দিন দেহার লেগা বাঁচাইয়া রাখছিলে, আল্লাহ পূরণ রে, আমার কি বিয়া হইব না? বউ রাজি হইব কবে? সবাই ফিক করে হেসে উঠল। তিজা পারলে মাটির সাথে মিশে যায়। আশার জনসম্মুখে এমন কথা বলবে সে ভাবতেও পারেনি। আচ্ছা, ও কি ভুলে গেছে এখানে আশার আছে? তার কথা না হয় বাদ গেল, কিন্তু অনু, এই কিশোরী মেয়ে কি না কি বুঝে নেয় আলফে মালুম। নুভা ক্রুদ্ধ দৃষ্টিতে চাইল আশানের পানে, দাঁতে দাঁত চেপে বলল, কেউ আসার নারে থামবার ক। এসব ড্রেস পরে কিন্তু আমি মোটেও স্বস্তিতে নেই। ওর ন্যাকামি দেখে আমার রক্ত টকবক করছে, থামা ওকে। কিঞ্চিত থেমে সম্মুখে চেয়ে ফের গর্জে ওঠে নুভা, আর তুই, তোর কতক্ষণ লাগবে? আর এতক্ষণে তো এতক্ষণে তো 2 খান ঘোড়ার রচনা লেখা যাবে, যতক্ষণ না তুই ক্যামেরা সেট করতে নিচ্ছিস, লুজ কোম্পানি কোথাকার। লোকটা নতজানু ভঙ্গিতে ক্যামেরা ঠিক করে নিল। দমকানোর স্বরে ভয় পেয়েছে বোধহয়। মুখের অবস্থা দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে বুক ভাসাবে। আর তো দ্রুত হাত বাড়িয়ে পাশের টেবিলে রাখা একটা প্লেট হাতে নিয়ে একটা আস্ত লাড্ডু নুভার মুখে পুরে বলল, তুই রাগিস না রে, ধর লাড্ডু খা। ভাই, আপনি ধীরে সুস্থে কাজ করেন, ছবি পারফেক্ট চাই। নুভার আগে গজগজ করতে করতে মুখের লাড্ডুটা চিবিয়ে খেয়ে ফেলল। আর্দের পানে তাকিয়ে তর্জনী তুলে ইশারা করে আবার হাঁ করলো। আর্দ মুচকে এসে আরেকটা লাড্ডু খাইয়ে দিল ওকে। আশার সূক্ষ্ম নয়নে তাকিয়ে আছে, বাকিরা মিটিমিটি হাসলেও ওদের দেখে। এইভাবে প্রায় 6টা লাড্ডু শেষ করার পর ক্যামেরা সেট হলো। সারাটা বিকেল হই হুল্লোড় আনন্দময় পরিবেশ কাটিয়ে প্রণতাদের বিদায় জানিয়ে সন্ধ্যায় খানিকটা আগে রওনা হলো সবাই বাড়ির উদ্দেশ্যে। কি খবর?
চিন্তা করবেন না আপু, সব ঠিকঠাক চলছে, কেউ বিন্দুমাত্র সন্দেহ করেনি। ভেরি গুড। আর কদিন লাগবে তোমার? আমার বেশি হলে 8 দিন লাগবে, এর চেয়ে সময় এগোবে না। ফাইন, তোমাকে আমি 10 দিনই দিলাম, কোনো ভুল যাতে না হয়। জি আচ্ছা আপু, একটা কথা ছিল। ইতস্তত করা লাগবে না, বলে ফেলো। অপর প্রান্ত হতে আমতা আমতা করে এক রমণীর মিহি কণ্ঠ ভেসে এলো। আসলে স্যারকে কোনোভাবে ম্যানেজ করলেও ম্যাডামকে সামলে রাখা যাচ্ছে না। উনি খুব তীক্ষ্ণতার সাথে সব পরখ করছেন। ভাইয়া হুট করে চলে যাওয়ার সময় বোধহয় উনি সন্দেহ করেছিলেন, তাই মনে হয়। আই নো, আশার ভাইয়ার পেছনে গার্ড ছড়িয়ে আছে, তাকে 24 ঘন্টা চোখে চোখে রাখা হয় আমি জানি, কিন্তু আর না। কিঞ্চিত থেমে নুভা বাঁকা এসে বলল, জটিল এই গাছের ডালপালা তো অনেক কাটলাম, এবার শিকড় থেকে উপড়ে ফেলবো। অপর প্রান্তের রমণী চুপ করে আছে, হয়তো না দেখেই উপলব্ধি করতে পেরেছে নুভার ভেতরকার ভয়ঙ্কর দিকটার ঝলক। নুভা শান্ত কণ্ঠে বলল, চিন্তার কোনো কারণ নেই, ঠান্ডা মাথায় যেভাবে বলা হয়েছে সেভাবে নিজের কাজ চালিয়ে যাও। আমি এদিকটা আড়ালে আবডালে সামলে নিব, আর আড়াল আর আশার ভাইয়েরও একটা ব্যবস্থা করব। একটা পিক পাঠাচ্ছি, দেখে বল কেমন। উত্তর দেওয়ার পূর্বে কল কেটে দিল নুভা। হিডেন গ্যালারি ঘেটে একটা ছবি বের করে কাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সেন্ড করলো। উপাস থেকে সাথে সাথেই রিপ্লাই এলো, মাশাল্লাহ। ওষ্ঠ বাঁকিয়ে হেসে ফোনটা বেডের ওপর ছুঁড়ে মারল নুভা। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো সে, দৃষ্টি আকাশের পানে। ঠোঁটের কোণে এখনও রহস্যময় হাসি বিদ্যমান। আর মাত্র কয়টা দিন, এরপর দীর্ঘ 10 বছরের সাধনা পূরণ হবে। 1 লক্ষ্য অর্জনের কত কি না করতে হতো। ইয়া মাবুদ, মাঝে আমি কাল নামছি, ঘাপলা থেকে তুমি মুক্ত রেখো। এক বিজনেস পার্টনারের মেয়ের বিয়েতে এসেছে রিয়াজ ওরহান, আশার, আর্দ্র এবং নুভা। অনুষ্ঠান রাতে হওয়ায় ইলিয়াস ওরহান সঙ্গে আসেনি। আশান অসুস্থতার বাহানা দিয়ে ঘুমিয়ে পড়েছে। বিদায় পায়েল এবং নাজনীন ওরহানও বাড়ি থেকে গিয়েছেন। তারা এক প্রকার জোর করেই নুভাকে পাঠিয়ে দিয়েছে। এই তো কদিন আগে পরীক্ষা শেষ হলো, সারাটা দিন বইয়ে ওর মুখ ডুবিয়ে রেখেছিল আর্দ্র। এখন না হয় একটু রিফ্রেশ হয়ে আসুক। তবে বিষয়টা ভালো লাগেনি নুভার। উৎসব অনুষ্ঠানের হওয়া কোলাহল মোটেও পছন্দ না ওর। তার উপর এই ভারী পোশাক, সাজ সামলে নিয়ে দীর্ঘ সময় এখানে থাকলে দম বন্ধ হবে নির্ঘাত। তবুও আশার বলায় আসতে রাজি হয়েছে। এখন মনে হচ্ছে বাড়ি থাকলেই ভালো হতো। তপ্ত নিঃশ্বাস চাইল নুভা। হঠাৎ কাঁধে স্পর্শ পেয়ে পিছে তাকাই। ওর দিকে খানিকটা ঝুঁকে আর্দ্র জিজ্ঞেস করলো, অস্থির লাগছে? বহুত। একটু সহ্য করো, বিয়েটা হয়ে গেলেই তোকে নিয়ে বাড়ি যাব। তুই যাওয়ার জন্য লাফাচ্ছিস কেন? জিজ্ঞাসা দৃষ্টিতে চাই নুভা। আর্দ্র শান্ত কণ্ঠে বলল, শরীরটা তেমন ভালো লাগছে না। বলিস কি, তোর জ্বর আসবে? আর্দ্রের গালে কপালে হাতের উল্টো পিঠে ছুঁয়ে পরখ করতে লাগলো নুভা। আর্দ্র ওর হাতটা ধরে মৃদুস্বরে বলল, কিছু হয়নি আমার, ঠিক আছি। তুই মুখে হাসি ফুটিয়ে রাখ, একটু পরেই দেখবি এই জন্মে দেখা না হওয়া দূর সম্পর্কে চাচা মামা খালা ফুপু এসে হাজির হবে। তাদের সাথে হেসে খেলে বেশিক আলাপ সেরে নিস। কেন, তুই কই যাস? আছি এখানেই, দরকার পড়লে কল দিবি। আর্দ্র মিশে গেল ভিড়ের মধ্যে। নুভা পিছু যেতে নিলেই একজন আন্টি এসে দাঁড়িয়ে পড়ে পথে। একজন জিজ্ঞেস করে, তুমি কি ইলিয়াস ওরহানের নাতনি? জি আন্টি। বহু কষ্টে হাসলো নুভা। পাশের জন প্রশ্ন করলেন, নাম কি তোমার মামুনি? ইনুভা। মাশাআল্লাহ, তুমি দেখতে যেমন সুন্দর, নামটাও তেমন সুন্দর। কিসে পড়ো মা? এবার অনার্স ফার্স্ট ইয়ারে। আন্টিরা আরও কিছু প্রশ্ন করতে যাবে তার পূর্বেই নুবার হাতে থাকা ফোন বেজে উঠল। দরকারি কলের বাহানা দিয়ে সেখান থেকে সরে পড়ে নুভা। কলটা সিম কোম্পানি থেকে এসেছে। মনের গহীনতে কোম্পানির লোকদের জন্য দোয়া করল নুভা। কলটা না দিলে এই যাত্রায় প্রশ্নের উত্তর দিতে গিয়েই শহীদ হয়ে যেত। শুভ্র রঙা লেহেঙ্গাটা এক হাতে ধরে হাঁটছেও। ওনার অর্ধেকের বেশি অংশ ফ্লোর ঘেঁষে গড়াগড়ি খাচ্ছে। সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই নুভার। তবে সেই অংশটুকু যত্ন সহকারে হাতে তুলে নিল কেউ। টেরও পেল না নুভা। সে হাতের আঙুল চালাচ্ছে ফোনের স্ক্রিনে। রিয়াজকে কলে পাওয়া যাচ্ছে না। আষাঢ়েরও একই অবস্থা। বাপ বেটা হয়তো ফোন সাইলেন্ট রেখে বিন্দাস উপভোগ করছে অনুষ্ঠান। ধীর পায়ে হেঁটে যাচ্ছে নুভা। পেছনে ওড়নাটা উঁচিয়ে সমান্তরে পা চালাচ্ছে ব্যক্তিটি।
এখন অবধি নুভা লক্ষ্য করেনি অন্য কারো উপস্থিতি। তার ক্রোধ বেড়েছে আরদের ওপর, তাই কলও করতে মন চাইছে না। সেটাই গিয়েছে ভালো কথা, তাকে সাথে নিয়ে যেত। আবার দেখা হলে মাথার চুল উপড়ে ফেলবো ওর। রেগে মেগে অস্থির নুভা। হোয়াটসঅ্যাপে আরদের নাম্বারে লম্বা মেসেজ টাইপ করতে লাগলো সে, যার সারসংক্ষেপ এরকম। মেসেজটা সেন্ড করতে গিয়ে ওড়নায় টান পড়ে নুভার। হাঁটা থামিয়ে ভ্রুকুচকে ঘাড় ফিরিয়ে চাইও। অমনি স্থির হয়ে যায় নীলাভ অক্ষিযুগাল। হৃৎপিণ্ড নামক মাংসথলিটা বেসামাল গতিতে লাফাতে শুরু করেছে। এই যেন এক দমকা হাওয়া এসে লণ্ডভণ্ড করে দিচ্ছে তার গোছানো মনটা। অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগলো মেয়েটা। সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির মুখে মনোমুগ্ধকর হাসি। হাতে থাকা ওড়নার অংশটা ফট করে নুভার মাথায় তুলে দিয়ে ওর মুখোমুখি ঝুঁকে সে বলল, এখনো নিজের খেয়াল রাখতে শিখলে না বাবুচারিনী? বুকে হাত চেপে দু কদম পিছিয়ে যায় নুভা। সেই চিরচেনা সম্বন্ধ আচানক বক্ষের ভেতরে প্রচুর জ্বালাপোড়া হচ্ছে। শ্বাস নিতেও বেগ পেতে হচ্ছে খুব। ব্যথায় কুকড়ে ওঠে নজর তুলে তাকায় নুভা। দম আটকে ধীর গলায় শুধায়, বহু বছর বাদে দেশে ফেরার বেশ বাজেভাবে সকলের খোপরে পড়েছে আশার। যে যা পারছে প্রশ্ন করে যাচ্ছে তো করে যাচ্ছে। একজনের শেষ হলে অন্যজন শুরু হতে একদম সময় নিচ্ছে না। তবুও হাসি মুখে সবার সাথে কথা বলছে আশার। মুখে বিরক্তির বিন্দুমাত্র ছাপ নেই বললেই চলে। হঠাৎ বিয়ে পড়ানোর হবে ধ্বনি কানে আসতেই বরকনের পানে ছুটে গেল সবাই। ফোঁস করে শ্বাস ছাড়লো আশার। এখন একটু স্বস্তিতে বসা যাবে। সেই স্বস্তিবোধ বেশিক্ষণ টিকল না। পাশ থেকে অনবরত কারো ফোনের রিংটোন ভেসে আসছে। ফোন বাজতে বাজতে একসময় থেমে যাচ্ছে। পরক্ষণে বিকট আওয়াজ তুলে ফের বেজে উঠছে। তর্জনী আর মধ্যমা আঙুলে কপাল চেপে ধরল আশার। অনুরোধের সুরে ও বলল, প্লিজ কলটা রিসিভ করুন, নয়তো ফোনটা সাইলেন্ট করুন। পাশ ফিরে তাকাতে চুপ হয়ে যায় আশার। টেবিলে হাত রেখে তার উপর মাথা রেখে ঘুমাচ্ছে এক রমণী। হালকা সজ্জিত মুখটায় পরিশ্রান্ত ভাব স্পষ্ট। চুলগুলো এলোমেলো হয়ে আছে কিছুটা। এত হই হুল্লোড় চিৎকে চেঁচামেচির মাঝে মেয়েটাকে এমন বেঘরে ঘুমাতে দেখে অবাক হয় আশার। সেই সাথে মায়াও লাগছে মেয়েটার জন্য। হয়তো অনেক রাত ঘুম হয় না, চোখের নিচে হালকা কালো দাগ পড়েছে, তবুও খুব মায়াবতী লাগছে তাকে। হঠাৎ ফোনের স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠল। না চাইতে সেটার দিকে তাকায় আশার। ইটস ইমার্জেন্সি ডক্টর, কাম দ্য হাসপাতাল। মেসেজটা দেখে আশা দ্বিতীয় দফা অবাক হয়। এতটুকু মেয়ে ডক্টর! এমার্জেন্সি কথাটা মাথায় আসতেই বিলম্ব না করে আশার মেয়েটাকে ডাক দিল। সাড়া দিল না সে। এবার একটু জোরেই রেখে উঠল আশার। শুনছেন? দয়া করে উঠুন, ইটস এমার্জেন্সি। এমার্জেন্সি শব্দটা কর্ণ করে প্রবেশ করতে ধরফরিয়ে উঠে বসলো মেয়েটা। দ্রুত নিজের ঘুমু ঘুমু ভাব কাটিয়ে নিল সে। আশারকে দেখে ভ্রুকুচকে কিছু বলার পূর্বে আশার বলল, আমি দুঃখিত, কিছু মনে করবেন না প্লিজ। আপনি ঘুমোচ্ছিলেন তখন মেসেজ আসায় আমি অনিচ্ছা থাকা সত্ত্বেও ভুলবশত পড়ে ফেলি। আপনাকে এমার্জেন্সি হসপিটালে ডাকা হয়েছে। চটপট ভঙ্গিতে ফোন হাতে নেয় মেয়েটা। মেসেজগুলো দেখে চক্ষু চরক গাছা অরুপক্রম। দ্রুত বসা থেকে দাঁড়িয়ে বলল সে, আপনি এখানে কাউকে দেখেছেন? লাইক আমার আশেপাশে কেউ ছিল? জি না, আপনি তো একাই ঘুমোচ্ছিলেন। মেয়েটা তাড়াহুড়ো করে কল বসায় কাউকে। রিসিভ হতে সে তড়িৎ গতিতে প্রশ্ন ছড়ে, আম্মু, আমার গাড়ির চাবি নিয়ে কোথায় গেছো? এক্ষুনি চাবি দিয়ে যাও, হসপিটালে যেতে হবে, এমার্জেন্সি কেস। ও পাশ থেকে কী বলল শুনতে পেল না আশার। তবে মেয়েটার মুখে চিন্তার ছাপ চোখের আড়াল হলো না তার। মেয়েটা ফের বলল, জ্যামে আটকে গেছে বললেই হলো। আমি বলেছিলাম আমার গাড়ি নিয়ে যেতে দিও না। বলা তো যায় না কখন আমার ডাক পড়ে, কিন্তু তুমি শুনলে না। এখন আমি কিভাবে যাব? আব্বুর গাড়ি কোথায়? কিঞ্চিত থেমে ওই প্রান্তের বার্তা শুনে মেয়েটা বলে, দেখো আম্মু, এখন আমার ফার্স্ট ডিউটি হলো হসপিটালের বেডে কাতরাতে থাকা সেই মরমর পেশেন্ট এবং তার গর্ভের সন্তানকে বাঁচানো। আমি নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করতে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। তুমি থাকো এই বিয়ে শাদী অনুষ্ঠান নিয়ে। আল্লাহ হাফিজ। কল কেটে উল্টো ঘুরে হাঁটা ধরে মেয়েটা। আশার হকচকিয়ে গিয়ে ডেকে ওঠে তাকে। এক্সকিউজ মি ডক্টর। থমকে গিয়ে ফিরে যায় মেয়েটা। আশারকে দেখে সেখানে দাঁড়িয়ে মেয়েটা কণ্ঠ উঁচিয়ে বলল, ধন্যবাদ আপনাকে আমাকে ঘুম থেকে জাগানোর জন্য, কিন্তু এখন আমার যেতে হবে, ইটস এমার্জেন্সি। ভালো থাকবেন। এক প্রকার দৌড়ে চলে যায় সে। আশা ড্যাব ড্যাব করে একবার তার যাওয়ার পথে চাইতো, আরেকবার টেবিলের ওপর থাকা পার্স ব্যাগে তাকায়। তাড়াহুড়োয় মেয়েটা ব্যাগ নিতে ভুলে গেছে।
কিন্তু এটা ছাড়া সে ট্যাক্সি বা ক্যাব করে হসপিটালেও যেতে পারবে না। সে তো আর জিন্স পরেনি যে টাকা পকেটে রাখবে। আর ভাবতে পারলো না আশার। পার্স ব্যাগটা নিয়ে ছুটলো মেয়েটার যাওয়ার পথে। দেখা হয়ে গেলেই ভালো। কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে হতবিহ্বল দৃষ্টিতে চারদিকে তাকায় আর্দ্র। এখানে তো থাকার কথা, কোথায় গেল? আর্দ্র দৌড় লাগায়। সেন্টারের পেছনের দিকটা নির্জন, সেখানে ফুটপাত ঘেঁষে বেড়ে ওঠে বড় বড় গাছগাছালি। চাঁদের স্নিগ্ধ আলোতে উজ্জ্বল হয়ে আছে চারপাশ। কিছু দূর চোখ যেতেই দৌড়ে গিয়ে একটা গাছের ছায়াতলে দাঁড়ায় আর্দ্র। পা গুটিয়ে হাঁটুতে মুখ গুজে গাছের গোড়ায় বসে আছে এক যুবতী মেয়ে। গায়ের শুভ্র রঙা লেহেঙ্গায় অপ্সরানায় সুন্দর লাগছে তাকে। আর্দ্র এক হাঁটু গেড়ে বসে তার সম্মুখে ধীর গলায় বলে, নূপ। মাথা তুলে তাকায় নুভা। জলজল করছে নীলাভ অক্ষিচুগাল। আর্দ্রকে দেখে বার কয়েক পলক ফেলে নুভা। আর্দ্র ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোর? না বলে কই হুট করে এভাবে গায়েব হয়ে যাওয়ার মানে আছে? মিনিমাম কমন সেন্সটুকু নেই? আব্বু ফোনে তোর কল দেখে চিন্তায় আধমরা হয়ে গেছে। কল ব্যাক করলে দেখাচ্ছে তোর ফোন বন্ধ। পুরো সেন্টার তন্ন তন্ন করে খুঁজে এলাম, আর তুই এখানে বসে আছিস। সমস্যা কি? এখানেই বা কি করছিস? নুভা কিছু না বলে চুপচাপ দু পায়ের ওপর হতে লেহেঙ্গা সরায়। মাথা নিচু করে পায়ের দিকে তাকাতেই মোচড় দেয় আর্দ্রের হৃদয়। যেন রক্তক্ষরণ শুরু হয়েছে ভেতরটায়, জ্বলছে প্রচুর। হিল পরায় অভ্যাস নেই নুভার, তাই হঠাৎ করে হিল পরে দীর্ঘ সময় পর্যন্ত থাকায় দু পায়ে ফোসকা পড়ে গেছে। ফর্সা পা দুটো বিভিন্ন জায়গায় ছিলে লাল হয়ে আছে। গোড়ালির দিকটায় খানিকটা কেটেও গেছে। আর্দ্র দ্রুত কোলে তুলে নেয় নুভার পা। যত্ন সহকারে হিল দুটো খুলে ঘুরিয়ে ফিরিয়ে পরখ করে নেয় ও। পকেট থেকে রুমাল বের করে পাকা রাস্তায় বিছিয়ে দিয়ে সেটায় সন্তর্পণে পা দুটো রাখে সে। পকেট হতিয়ে অ্যাক্সিসল টিস্যু ভিজিয়ে নুভার পায়ের ছিলে যাওয়া অংশে টিস্যু ছুঁয়ে দেয়। চোখ মুখ খিচকে চালাপোড়া সহ্য করছে নুভা, অথচ ওর মুখভঙ্গি দেখে আর্দ্রের চোখ পানিতে টইটুম্বুর। পলক ফেললে সর্বনাশ। আড়ালে ব্লেজারের হাতায় চোখ মুছে নেয় আর্দ্র। ওয়ালেট হাতে ব্যান্ডেজ বের করে ড্রেসিং করে দেয় জীবাণুযুক্ত স্থান। ঈশার আর নুভাকে আসছে বলে দৌড় লাগায় আর্দ্র। মিনিটখানেক পেরোতেই একজোড়া সাদা কেটস নিয়ে হাজির হয়। হাঁটু গেড়ে বসে আর্দ্র জুতো পরিয়ে দিতেই নুভা প্রশ্ন করে, এগুলো কোথায় পেলি? সব সময় তো বাইকে থাকে এক জোড়া, আজ গাড়িতে করে আসবো বলে এটা ডিকিতে রেখেছি। দেখ, কাজেও লাগলো। এখন চল, বাড়ি যাব। ভালো লাগছে রাজ্য, একটু বাইরে ঘুরি। করুণ স্বরে আবদার জুড়ে দিল নুভা। আর্দ্র বিস্মিত নজর বুলিয়ে শুধায়, এই পা নিয়ে? নুভা মাথা নাড়ল। আর্দ্র কিছুক্ষণ মৌনতা কাটিয়ে নুভার দিকে পিঠ করে বসলো। বা কাতে মাথা এলিয়ে বলল, পায়ের যা অবস্থা, 2-3 দিন হাঁটতে পারবি কি না সন্দেহ। চড়ে বস, গলা চেপে ধরিস না কিন্তু, অকালে মরে যাব। ঝটপট আর্দ্রের গলা জড়িয়ে পিঠে চড়ে বসলো নুভা। আর্দ্র হাত পিছিয়ে নুভার হাঁটু জড়িয়ে উঠে দাঁড়ালো। এক পা দু পা করে ধীর কদমে হাঁটতে লাগলো নির্দিষ্ট গন্তব্যে। নুভা আর্দ্রের কাঁধে মাথা রেখে গলা জড়িয়ে রেখেছে। মেয়েটার কিছু একটা হয়েছে নিশ্চয়ই। হুট করে এমন চুপচাপ হয়ে যাওয়ার মানে হয় না। হয়তো তার অনুপস্থিতিতে কিছু একটা হয়েছে, কিন্তু কি? হাজার ভাবনার মাঝে একটা কনভেনিয়েন্ট স্টোর চোখে পড়ল। মুচকি এসে ডাকলো আর্দ্র, নূভ, হুম। আইসক্রিম খাবি? চট করে মাথা তুলে তাকায় নুভা। অস্থির নয়নে পায়চারি চালিয়ে চেঁচিয়ে উঠল মৃদু স্বরে, কই কই আইসক্রিম? আর্দ্র শব্দ করে হেসে উঠল। স্টোরের সামনে গিয়ে কোল থেকে নামিয়ে দিল নুভাকে। দৌড়ে স্টোরে প্রবেশ করলো নুভা। আর্দ্র উজবুক দৃষ্টিতে চেয়ে রইল। চলে গেল পায়ের ব্যথা। পেছনে এলো নুভার। একটা আইসক্রিম ভর্তি ডিপ ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছে মেয়েটা। আর্দ্র এগিয়ে আসতেই একজন স্টাফ কাজ ঠেলে দিল ফ্রিজের। হাসি মুখে বলল, কোনো ফ্লেভার লাগবে না ম্যাম। নুভা মুখে কিছু না বলে ঠুস করে মাথা ঢুকিয়ে দিল ফ্রিজে। হকচকিয়ে উঠল স্টাফ ছেলেটা। আর্দ্র নুভার ঘাড় চেপে ধরে ফ্রিজ থেকে ওর মাথা বের করে স্বাভাবিক কণ্ঠে বলল, চকলেট ফ্লেভার, লার্জ বক্স। চোখ রাঙিয়ে তাকায় আর্দ্র। নুভা পাত্তা দিল না মোটেও। স্টাফ ছেলেটা জোরপূর্বক হাসল শুধু। রাত প্রায় গভীর হতে চলল। রাস্তাঘাটে মানুষ নেই বললেই চলে। এর মাঝে ল্যাম্পপোস্টের কৃত্রিম আলোতে হেঁটে চলেছে আর্দ্র নুভা। ওয়ান টাইপ চামচে প্রতিবারে এক খাবলা করে আইসক্রিম তুলে মুখে ঢুকাচ্ছে নুভা। মাঝে মাঝে কেঁপে উঠছে হালকা শিহরণে। তবে সেটা গায়ে মাখছে না মেয়েটা। এমন কাঁপা ভাব দেখে গায়ের ব্লেজার খুলে নুভার কাঁধে জড়িয়ে দিল আর্দ্র। খানিকটা বিরক্ত হয়ে বলল,
এই শীতল আবহাওয়ায় কেমন একটা ড্রেস পরে এসেছিস, আবার এক বক্স আইসক্রিম খাচ্ছিস। খালি একবার ঠান্ডা লাগুক তোর একদিন কি আমার একদিন। আমি কি ইচ্ছে করে পরেছি এই ড্রেস? বড় আম্মু পাঠিয়ে দিয়েছে। আর আইসক্রিমের অফার তুই দিয়েছিস। বড় আম্মু যা করে ভালোর জন্যই করে। সো ঠান্ডা লাগলে এর দায় ভার তুই নিবি।